Dear students, welcome to finance class. Presenting this is Ganesh Chandra De, lecturer in accounting, Government Ashik Muhammad College. Today's topic capital budgeting techniques. এর আগে যখন আমরা ফাইন্যান্স ক্লাস নিয়ে আলোচনা করেছি তখন উল্লেখ করেছি ফিন্যান্সের মূল কাজ হলো তিনটি: অর্থ সংগ্রহ করা, অর্থ বিনিয়োগ করা এবং অর্থ বন্টন করা। অর্থ কোথা থেকে সংগ্রহ করবে? সবচেয়ে কম খরচের উৎস থেকে। অর্থ কোথায় বিনিয়োগ করবে? যেখানে সবচেয়ে বেশি লাভজনক। এখন প্রশ্ন হলো কোথায় বেশি লাভজনক? সেটা বের করার জন্য এই চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং টেকনিক, অর্থাৎ কিছু টেকনিকের উপর ডিপেন্ড করে আমাদেরকে ডিসিশন নিতে হবে কোথায় আমরা বিনিয়োগ করব। ক্যাপিটাল বাজেটিং কনসেপ্টস। ক্যাপিটাল বাজেটিং কনসেপ্টস হলো আমরা যে ক্যাপিটালটাকে বাজেট করব অথবা বিনিয়োগ করব, কোথায় বিনিয়োগ করব। লাভজনক প্রজেক্টে। লাভজনক প্রজেক্ট কোনটা সেটা আগে মূল্যায়ন করতে হবে, কোনটা লাভজনক প্রজেক্ট। তাই এই চ্যাপ্টার প্রকল্প মূল্যায়নের সাথে সম্পর্কিত। লাভজনক প্রকল্প বাছাইয়ের সাথে সম্পর্কিত এবং প্রজেক্ট একটা হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। অর্থাৎ আমার হাতে যদি অল্প পরিমাণ টাকা থাকে তাহলে সবচেয়ে লাভজনক প্রজেক্টটাকে গ্রহণ করে বাকি প্রজেক্টগুলোকে আমি বর্জন করব, সেটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হইল যে সকল প্রজেক্টগুলো লাভজনক সবগুলোই আমি গ্রহণ করব আমার হাতে যদি এনাফ টাকা থাকে, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট। এখন ক্যাপিটাল বাজেটিং অর্থাৎ প্রজেক্ট মূল্যায়নের যে উপায়গুলো, অর্থাৎ আমরা যে পরীক্ষা করে দেখব প্রজেক্টটা লাভজনক কি না, এই লাভজনক কি না সেটা যাচাই করার বেশ কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর নাম হলো পিবিপি, পেব্যাক পিরিয়ড মেথড; ARR, অ্যাকাউন্টিং অর অ্যাভারেজ রেট অফ রিটার্ন মেথড; ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড; NPV, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড; IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন; PI, প্রফিটাবিলিটি ইন্ডেক্স; NPI, নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স মেথড। এখন ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বলতে আমরা কি বুঝি? ক্যাশের আউটগোয়িং এবং ইনগোয়িং। এখন ক্যাশ আউটলে হলো অ্যামাউন্ট অফ ক্যাপিটাল স্পেন্ড টু গেট প্রজেক্ট গোয়িং, অর্থাৎ প্রজেক্টে কি পরিমাণ টাকা ইনভেস্ট করা হবে সেগুলোকে বলা হয় ইনিশিয়াল ক্যাশ আউটলে, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ। আমরা এগুলো ইংরেজি টার্মসে কেন ব্যাখ্যা করছি? কারণ আমাদের অঙ্কের সলিউশনগুলো করতে হবে এই সকল টার্মিনোলজি নিয়ে, সেজন্য আমরা প্রথমে এই টার্মিনোলজিগুলো আলোচনা করে নিচ্ছি। যেমন ইফ স্পেন্ড 10 মিলিয়ন টাকা বিল্ড নিউ প্ল্যান্ট দেন দ্য ইনিশিয়াল আউটলে 10 মিলিয়ন, অর্থাৎ নতুন প্ল্যান্ট যদি আমরা শুরু করতে চাই তাহলে 10 মিলিয়ন টাকা লাগবে, তাহলে ইনিশিয়াল ক্যাশ আউটলে হলো 10 মিলিয়ন। সেটাকে আমরা প্রকাশ করি CF0 দ্বারা। এখন অ্যানুয়াল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স CF, অর্থাৎ প্রতি বছর আমার কি পরিমাণ টাকা আসে, ইনফ্লো হয়, অর্থাৎ আমার সেই প্রজেক্ট থেকে আমার কাছে আসে, সেইগুলোকে বলা হয় ক্যাশ ইনফ্লো। এখন আমরা আলোচনা করব পেব্যাক পিরিয়ড, অর্থাৎ প্রথম ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স নিয়ে। সেটা হলো নাম্বার অফ ইয়ার নিডেড টু রিকভার ইউর ইনিশিয়াল আউটলে,
অর্থাৎ যে পরিমাণ তুমি বিনিয়োগ করেছো সেটা কত বছরের মধ্যে ফেরত আসবে সেটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। এখানে দেখো দুইটা প্রজেক্ট, প্রজেক্ট এ, প্রজেক্ট বি। জিরো মানে হলো শুরুতে ইনভেস্ট করা হয়েছে প্রজেক্ট এতে 10,000, প্রজেক্ট বিতে 10,000। প্রথম বছরে এ থেকে আমার আয় 3,500, বি থেকে 500। দ্বিতীয় বছরে আয় এ থেকে 3,500, বি থেকে 500। তৃতীয় বছরে আয় এ থেকে 3,500, বি থেকে 4,600। চতুর্থ বছরে আয় এ থেকে 3,500, বি থেকে হলো 10,000। তাহলে এখন কম্পেয়ার করে আমাকে ডিসিশন নিতে হবে হুইচ প্রজেক্ট ইজ বেটার টু ইনভেস্ট, এ অর বি। এখানে দেখো প্রথম এর নিয়ে আলোচনা করি। আমার ইনভেস্ট 10,000 টাকা, প্রথম বছরে ইনকাম 3,500, দ্বিতীয় বছরে ইনকাম 3,500, তৃতীয় বছরে ইনকাম 3,500, চতুর্থ বছরেও ইনকাম 3,500। তাহলে দেখো প্রথম বছর শেষে আমার ইনভেস্টের বাকি রইল কত? 6,500। পরবর্তী বছরে পেলাম আরো 3,500, তাহলে এখন বাকি রইল আমার 3,000। পরবর্তী বছরে পেলাম 3,500, আমার 500 টাকা লাভ উঠে আসছে। এবং দেখো অর্থাৎ আমার 3 বছর লাগবে না 10,000 টাকা উঠে আসতে, কিন্তু 2 বছরের বেশি লাগবে। সেটা হলো 2.86 ইয়ার্স। এই 2.86 ইয়ার্সই হইলো আমার পেব্যাক পিরিয়ড। এর চেয়ে বেশি সময়টুকু যে থাকবে সেইটুকুতে আমার লাভ আসবে। এখন দেখো বি নিয়ে আলোচনা করি। বি প্রজেক্টেও ইনভেস্ট 10,000। প্রথম বছর যদি 5,000 চলে আসে তাহলে বাকি থাকে 9,500। দ্বিতীয় বছরে 500 চলে আসলে বাকি থাকলো 9,000। তৃতীয় বছরে 4,600 আসলে বাকি থাকলো 4,400। চতুর্থ বছরে 10,000 টাকা আসলে লাভ হলো আমার 5,600। তাহলে এখানে উঠে আসতে 3 বছরের বেশি লাগবে, 4 বছরের কম লাগবে, অর্থাৎ 3.44 ইয়ার্স লাগবে আমার পেব্যাক পিরিয়ড। এখন বলো কোন প্রজেক্টটা ভালো? কেউ কেউ হয়তো বলবে বি প্রজেক্ট ভালো, কারণ বি প্রজেক্টে আমার লাভ বেশি 5,600। না, বি প্রজেক্ট ভালো নয়, এখানে এ প্রজেক্ট ভালো। কারণ কি, আমরা ডিসিশন নিচ্ছি পেব্যাক পিরিয়ডের উপর ডিপেন্ড করে। পেব্যাক পিরিয়ড মানে হলো কম সময়ে যে টাকাটা উঠে আসবে। তাহলে এর টাকাটা অল্প সময়ে উঠে আসছে, তাহলে এ এখানে গ্রহণযোগ্য। তাহলে এখন কোম্পানি সেটস এ ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল পেব্যাক ইফ ম্যাক্সিমাম পেব্যাক 3 ইয়ার্স অ্যাকসেপ্ট প্রজেক্ট এ এন্ড প্রজেক্ট বি, রিজেক্ট প্রজেক্ট বি। ও এই ব্যাপারটা হলো কোম্পানি ফিক্সড করে দিছে যে তার ম্যাক্সিমাম সময় হলো 3 বছর, 3 বছরের কম সময়ে যেটা উঠে আসবে সেটা ভালো, 3 বছরের বেশি সময় যেটাতে লাগবে সেটা খারাপ। তাহলে সেই অনুযায়ী প্রজেক্ট এ অ্যাকসেপ্টেবল এবং প্রজেক্ট বি রিজেক্টেবল। এটাই হলো পেব্যাক পিরিয়ড মেথড। এখন তোমরা এই পেব্যাক পিরিয়ডটাকে এভাবে গ্রাফ অনুযায়ী বের করতে পারো। আর পরীক্ষার হলে যদি গ্রাফ করে বের করতে গেলে সময় বেশি সাপেক্ষ হয়, তাহলে আরেকটা মেথড আছে, সেটা হলো ফর্মুলা মেথড। অর্থাৎ ফর্মুলার মধ্যে মান বসিয়ে খুব সহজেই পেব্যাক পিরিয়ডটা বের করা যায়। সেই ফর্মুলা বসিয়ে পেব্যাক পিরিয়ডটা বের করার পদ্ধতি হলো পিবিপি সমান সমান সিএফ0। সিএফ0 মানে হলো ক্যাশ ফ্লো আউটলে, যেটা আমরা বিনিয়োগ করি। আর নিচে হবে সিএফএটি অথবা এনসিডি অথবা রিটার্ন, অর্থাৎ প্রতি বছর যে আমার ইনকামটা হয়। এটা হবে কখন? যখন প্রতি বছর ইনকামটা সমান। তোমাদের নিশ্চয়ই মনে আছে এ প্রজেক্টের ইনকামটা প্রতি বছর সমান ছিল 3,500 করে, তখন এই সূত্র বসাবো। আবার যখন প্রতি বছর ইনকামটা সমান নয়, যেমন বি প্রজেক্টের ইনকাম সমান ছিল না, তখন সূত্র হবে এটা, পিবিপি সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এ পর্যন্তই।